কিডনির সমস্যায় অনেকেই ভোগেন। কি কি কারণে হয় কিডনি ড্যামেজ? কিডনি ড্যামেজ থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে? কি কি লক্ষণ দেখলে বোঝা যাবে যে কিডনি ড্যামেজ হয়েছে? এই সকল প্রশ্নের উত্তর জানতে জিও বাংলার হেলথ কথার এপিসোড নিয়ে আমি বরিশালে আজকে চলে এসেছি। আমার সাথে পেয়ে গেছি একজন বিশিষ্ট নেফ্রোলজিস্টকে। দেখে নেব কে রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে পেয়ে গেছি কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড নেফ্রোলজিস্ট ডক্টর অনিন্দ মৈত্রকে। স্যার, ওয়েলকাম টু জিও বাংলা। নমস্কার, থ্যাংক ইউ। প্রথমে যেটা জানতে চাইবো যে কিডনি কি কি কারণে ড্যামেজ হয়? দেখুন, কিডনি ড্যামেজ হওয়ার মেইনলি দুটো কারণ নিয়ে আমরা কথা বলি সাধারণত। একটা হচ্ছে ডায়াবেটিস আর একটা হচ্ছে হাইপারটেনশন, মানে ব্লাড প্রেশারের রোগ। এছাড়াও আরো অনেক কারণ আছে, কিন্তু মূলত আমরা বেশি পেশেন্ট যে কারণগুলোর জন্য পাই, স্পেশালি অ্যাডাল্টদের মধ্যে, সেটা হচ্ছে ডায়াবেটিস, প্রধান কারণ ডায়াবেটিস, এবং দ্বিতীয় কারণ হচ্ছে হাইপারটেনশন বা ইনক্রিজ ব্লাড প্রেশারের রোগ। এই দুটো মেইন কারণ বলা যেতে পারে। এই দুটো কারণ ছাড়া আরো অনেক কারণ আছে, যেমন কিডনিতে ইনফেকশনের কারণে হতে পারে, পলিসিস্টিক কিডনি ডিজিজের কারণে হতে পারে, অটোইমিউন ডিসঅর্ডার্স আছে কিছু কিডনি, সে কারণে হতে পারে, কোনো নেশার বস্তু যদি কারণ বেশি রকম ভাবে কেউ নিয়ে থাকেন কোনো সময়, সেখান থেকে কিডনি এফেক্টেড হয়ে অ্যাকিউট কিডনি ফেলিয়ার থেকে ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে, সো অন অ্যান্ড সো ফর্থ, মানে প্রচুর কারণ হতে পারে। কিডনি ড্যামেজ হওয়ার সাথে সাথে কি কি লক্ষণ প্রকাশ পায়? আচ্ছা, এটা বলার আগে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলা দরকার, সেটা হচ্ছে যে কিডনি ডিজিজ ইজ আ সাইলেন্ট কিলার। এটা এই জন্য আমরা বলি যে কিডনির অসুখ হলে সাধারণত কোনো সিমটম নাই থাকতে পারে টিল দ্য পয়েন্ট যতক্ষণ 75% বা 70% ড্যামেজ অফ দ্য কিডনিজ না হচ্ছে। এটা হচ্ছে কিডনির অসুখের একটা বিরাট নেগেটিভ দিক বলা যেতে পারে। ভগবান এমনভাবে কিডনিকে বানিয়ে পাঠিয়েছেন যেখানে কিডনির সহ্য শক্তি প্রচুর, এবং সে তার সিমটম দেখায় না টিল 75% অফ কিডনি ফাংশনস আর ড্যামেজড। এটা গেল প্রথম কথা। তার মানে আপনার কিডনির অসুখ করেছে কিন্তু আপনার কোনো সিমটম নেই, এটা হচ্ছে প্রথম কথা। সো সিমটমের কথাটা প্রথমেই বলছি যে সিমটম ছাড়া কিডনির অসুখ হতে পারে, যেখানে সিমটমই নেই। এবার আসি সিমটমে। প্রথম যে সিমটমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দেখা যায়, যেটা একদম শুরুর দিকে দেখা যায়, সেটা হচ্ছে মানুষের ফ্যাটিগ বা একটা ক্লান্তি ভাব আসা। প্রচন্ড ক্লান্তি ভাব আসে, কাজ করতে ইচ্ছে করছে না, দিনের শেষে ক্লান্তিটা প্রচন্ড মাত্রায় বেশি, দিনের মধ্যে ক্লান্তির একটা ভাব দেখা যাচ্ছে, ঘুম থেকে উঠে একটা ক্লান্তি, যেন সারাদিন সারা রাত্রি ঘুম হয়নি। সো ফ্যাটিগ ইজ আ ভেরি বিগ সিমটম বা ওয়ান অফ দ্য প্রাইমারি সিমটমস, ফলোড বাই পা ফোলা, যেটা আমরা খুব কমনলি দেখতে পাই যে অফিস থেকে ফিরে এসে মোজা খুলে দেখা গেল যে পাটা ফুলে রয়েছে, বা পা ঝুলিয়ে রেখে অনেকক্ষণ দেখা গেল পা ফুলছে, যেটাকে আমরা বাইল্যাটারাল পিডাল ইডিমা বলি। সেটা একটা কারণ, মানে সেটা একটা লক্ষণ। থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া প্রচন্ড, মানে আনকন্ট্রোল। কারণ ব্লাড প্রেশারের রোগ আছে, তার ব্লাড প্রেশারটা কন্ট্রোলে থাকছে না। মানে ব্লাড প্রেশারের কারণে যেরকম কিডনির অসুখ হচ্ছে হাই ব্লাড প্রেশারের কারণে, তেমনি ব্লাড প্রেশারটা যখন কন্ট্রোলে থাকছে না, সেটা একটা কিডনির অসুখের কারণ হতে পারে। বা আমরা বলতে পারি যে কিডনির অসুখ হয়তো শুরু হচ্ছে, সেই জন্য ব্লাড প্রেশার যারা এতদিন কন্ট্রোলে ছিল ওষুধ খেয়ে, সে ভদ্রলোকের ব্লাড প্রেশার আর কন্ট্রোলে থাকছে না। এই তিনটে কারণ মূলত আমরা দেখতে পাই প্রাথমিক কারণগুলোর মধ্যে। এরপরে আরো কিছু কারণ আছে যেগুলো, মানে কারণ নয়, মানে লক্ষণ আছে রাদার। যে লক্ষণগুলো হচ্ছে ধরুন প্রচন্ড রকম নশিয়া ভমিটিং শুরু হওয়া, মানে গা গুলোনো ভাব, সকালবেলা দাঁত মাজতে গিয়ে গা গুলোচ্ছে, এরকম একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। সেটা ইউরিয়া ক্রিয়াটিনিন শরীরে বেড়ে যাওয়ার জন্য, যে টক্সিনগুলো কিডনি সাধারণত বার করে দেয় সেগুলো বেরোচ্ছে না কিডনির অসুখ করলে, সেগুলো হচ্ছে। একটা হাইপার অ্যাসিডিটি হতে পারে, অনেক সময়তে প্রচন্ড টক ভাব হচ্ছে, একটা বমি বমি ভাবের সঙ্গে একটা ঢেকুর উঠছে বা একটা অ্যাসিডিটি দেখা যাচ্ছে, সেটা আর একটা জিনিস সেটা হয়। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা হয়, যেটা আমরা অনেক সময় দেখতে পাই পেশেন্টদের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্লিপলেসনেস বা রাতে ঘুম হচ্ছে না। সেটাও কিন্তু আমরা দেখতে পাই কিডনির অসুখে দেখা যাচ্ছে লক্ষণগুলোর মধ্যে। অ্যান্ড অবভিয়াসলি আর একটা জিনিস যেটা আমরা সবসময়তেই পেশেন্টদেরকে খেয়াল রাখতে বলি, যে তার খাওয়ার ইচ্ছেটা চলে যাওয়া। গা গুলোনো যেমন একটা ব্যাপার, খাওয়ার প্রতি অনীহা সেটাও একটা বিরাট ব্যাপার। সেই অনীহাটা কিন্তু কিডনির অসুখের লক্ষণের মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট দিক, যেটা আমরা দেখতে পাই। মানে পেশেন্ট যখন আমাদের কাছে আসেন, যখন অ্যাডভান্স স্টেজে আসেন, আমি প্রথমেই যেটা দিয়ে শুরু করলাম যে কোনো সিমটম নেই বলে সে এতদিন বোঝেইনি। এবার যখন 70% অফ কিডনিজ বিং ড্যামেজ, সে যখন আসছে তখন কিন্তু তার বেসিক্যালি 70% নষ্ট হয়ে গেছে কিডনি। সেই সময় কিন্তু তার যে সিমটমগুলো আসছে তার মধ্যে এটা একটা খুব ভাইটাল সিমটম যেটা আমরা দেখতে পাই বা লক্ষণ, যে সে কিন্তু বলছে যে আমার কোনো খিদের আর, মানে খাবার দেখে আমার কোনো খিদে, মানে খেতে ইচ্ছে করছে না, মানে খাওয়ার প্রতি অনীহা। খিদে আছে কিন্তু অনীহা।
নট দ্যাট তার খিদে পাচ্ছে না, কিন্তু খেতে ইচ্ছে করছে না। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্টলি আমরা দেখতে পাই। এই যে আপনি এতগুলো লক্ষণ বা এতগুলো সিমটমস বললেন, এই সিমটমস গুলো দেখলে সেই মুহূর্তে পেশেন্টের কি করা উচিত যখন সে বুঝতে না, অ্যাকচুয়ালি ব্যাপারটা এইটা অনেক আগে থেকেই শুরু হওয়া উচিত। কি শুরু হওয়া উচিত? ধরুন আপনার ডায়াবেটিস আছে বা আপনার ব্লাড প্রেশারের অসুখ আছে, আপনি জানেন আছে, আপনি তার জন্য ট্রিটমেন্ট নেন। এটা সাধারণত ডাক্তারবাবুদেরই বলার দায়িত্ব যে আপনি আপনার কিডনি ফাংশন টেস্ট রেগুলারলি করাবেন। যখনই আপনি ডায়াগনোজ উইথ ডায়াবেটিস ফর 5 বছর 6 বছর, এখন তো আমরা শুরু থেকেই বলছি কিডনির দিকে নজর রাখতে, আগে বলা হতো 5 বছর 10 বছর পর থেকে রাখুন। এখন যা মোটামুটি দেখা যাচ্ছে ট্রেন্ডগুলো, সেখানে আমরা অনেক সময়তেই শুরু থেকেই বলছি কিডনি ফাংশন টেস্টগুলো করতে। কারণ আপনার যখন এই সিমটমগুলো শুরু হচ্ছে তখন কিন্তু আপনার অলরেডি অনেকটা ড্যামেজ হয়ে গেছে। এটা কিন্তু প্রথমেই বললাম যে ইট ইজ আ সাইলেন্ট কিলার। তো যে সাইলেন্ট, সে 30% 40% ড্যামেজে কিন্তু কোনো সিমটম দেখাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ইউ উইল নট ওয়েট ফর দ্য সিমটমস টু কাম, রাদার দ্যান ইফ ইউ হ্যাভ দি আন্ডারলাইং ডিজিজেস, অর্থাৎ কারণগুলো যদি আপনার জানা থাকে কিডনির অসুখের, অ্যাটিপিক্যালগুলো বাদ দিন, সেগুলো নিয়ে আমি কথা বলছি না আজকে। কিন্তু যদি ডায়াবেটিস এবং হাইপারটেনশন নিয়ে কথা বলি, তাহলে সেক্ষেত্রে ডায়াবেটিস হাইপারটেনশন থাকলে আপনি ডাক্তারকে বলবেন, আপনিই বলবেন যে আমি আমার কিডনির ফাংশন টেস্টটাও করতে চাই, আর ডাক্তারবাবু যদি বলেন সেটা উপেক্ষা করার কোনো জায়গাই নেই। সুতরাং আমি ওই সিমটম অব্দি পৌঁছবই না, কারণ সিমটমগুলো আসছে মানে হচ্ছে কিন্তু 70% ড্যামেজটা হয়ে গেছে। অবভিয়াসলি যদি দেখা যায় আমি সেটা খেয়াল করলাম না, মানে ধরুন কন্ডিশন 2-তে যে আমি খেয়াল করলাম এবং সিমটমগুলো এলো, তখন নিশ্চয়ই আপনাকে কিডনির ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং নেসেসারি টেস্ট, ইনভেস্টিগেশন এবং চিকিৎসা ফলো করে যেতে হবে ডেফিনেটলি। বাচ্চাদের কিডনির সমস্যা এবং প্রাপ্তবয়স্কদের কিডনির সমস্যার মধ্যে কি পার্থক্য আছে? হ্যাঁ, ডেফিনেটলি পার্থক্য আছে। বাচ্চাদের কিছু কিছু রোগ নিয়ে বাচ্চারা জন্মায়, খুব অল্প করে বলতে গেলে তার মধ্যে প্রধানত হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম বা নেফ্রাইটিস, ঠিক আছে। অ্যাডাল্ট অনসেট নেফ্রোটিক সিনড্রোম যে হয় না তা নয়, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে নেফ্রোটিক সিনড্রোম বা নেফ্রাইটিস বা পিএসজিএন বলি আমরা, আরপিজিএন, এই অসুখগুলো অনেক সময় বাচ্চাদের মধ্যে দেখা যায়, যেগুলো বাচ্চাদের মধ্যে হয়। আর একটা জিনিস যেটা খুব ভাইটালি বলা উচিত, যেটা বড়দের ক্ষেত্রে হয় না খুব চট করে, বয়স্ক মানুষ এবং বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, এটা হচ্ছে ইউটিআই থেকে কিডনি এফেক্টেড হয়ে যাওয়া, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে এবং সেই কারণে এটা প্রেজেন্ট করে ভাইরাল ফিভারের মতো। সাধারণত জ্বর আসছে, একটু মানে চিলস অ্যান্ড রাইগার্স, মানে কাঁপুনি দিচ্ছে। বাচ্চার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে এবং সেখান থেকে কিডনি এফেক্টেড হচ্ছে, ইজ সামথিং উইচ ইজ ট্রিটেবল অ্যাট দ্য সেম টাইম, নট টু বি নেগলেক্টেড অ্যাট অল। মানে সেটা কিন্তু খুব বেশি ঝামেলার। আর এছাড়া ধরুন নেফ্রোটিক সিনড্রোমের কথা যেগুলো বললাম, সেগুলো এলে অবশ্যই তখন ডাক্তারের সঙ্গে, পিডিয়াট্রিক নেফ্রোলজির সঙ্গে যোগাযোগ করা উচিত, যারা পিডিয়াট্রিক নেফ্রোলজি করেন, এবং তাদের মতামত নিয়ে তারপরে ট্রিটমেন্ট করা উচিত। এতক্ষণ তো আমরা সমস্যাগুলো শুনলাম, এবার শুনতে চাইবো যে কিডনি ভালো রাখার জন্য কি করা উচিত। দেখুন, কিডনি ভালো রাখার জন্য ওয়ান সেকেন্ড যেটা আমরা সবসময় বলি সেটা হচ্ছে যে দুটো জিনিসের খেয়াল রাখতে হবে। অ্যাডাল্টের ক্ষেত্রেই বলি যেটা, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আন্ডারলাইং কজ, অর্থাৎ ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার যদি আপনার থেকে থাকে, মানে হঠাৎ করে তো কিডনির অসুখ হয়ে যাবে না, তার একটা কারণ থাকবে। এবার আমরা আজকে যে কারণগুলো নিয়ে মূলত কথা বলছি, যেগুলো সাধারণ মানুষ বুঝতে পারবে না, আমি আজকে যদি অটোইমিউন ডিসঅর্ডার নিয়ে কথা বলি তাহলে সেগুলো সাধারণ মানুষ বুঝতে পারবেন না, সেগুলো ডাক্তারদের সঙ্গে গিয়ে আলোচনা করাটা উড বি অ্যাডভাইজেবল। কিন্তু ধরুন আপনার ডায়াবেটিস আছে, ঘরে ঘরে ডায়াবেটিস, ঘরে ঘরে ব্লাড প্রেশারের রোগ, হাই ব্লাড প্রেশার, সেক্ষেত্রে কিন্তু আপনার আন্ডারলাইং কজ অর্থাৎ ডায়াবেটিস এবং হাইপারটেনশনকে কন্ট্রোলে রাখাটা খুব দরকার। যেটা আমাদের দেশে আমরা দেখতে পাই মূলত, যে আমার ডায়াবেটিস আছে, ডাক্তার দেখাই, কিন্তু একবার দেখিয়ে সেই ওষুধে খেয়ে চলেছি বছর বছর ধরে। হাইপারটেনশন আছে, ব্লাড প্রেশারের রোগ আছে, ডাক্তার দেখাই, কিন্তু ব্লাড প্রেশার না চেক করি, না আমি আবার ডাক্তারের কাছে ফিরে গিয়ে ওষুধগুলোকে রিভাইজ করছি বা যাই করছি, কিছুই করছি না। এবার ব্লাড প্রেশার দেখছি না, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে নিজের মতন বা ফ্লাকচুয়েট করছে। ডায়াবেটিসের জন্য চিকিৎসা করছি বছরে একবার গিয়ে, ব্লাড সুগার কন্ট্রোলে নেই, জানি নেই, কোনো ডায়েট চার্ট ফলো করি না, অর্থাৎ আমার আন্ডারলাইন কজগুলোই কন্ট্রোলে নেই। তাহলে অল দ্য মোর যদি আন্ডারলাইন কজগুলো কন্ট্রোলে না থাকে, তাহলে কিডনি এফেক্ট করছে যে কজগুলোর জন্য, সেগুলো তো তাহলে অবভিয়াসলি বেড়ে যাবে কিডনির অসুখটা। সুতরাং খুব সিম্পলি বললে, টেক কেয়ার অফ দ্য আন্ডারলাইন কজেস, যেগুলো কারণ সেগুলোকে যদি কন্ট্রোলে রাখি, তাহলে আপনার কিডনি সুস্থ থাকবে, ভালো থাকবে, কিডনির অসুখ করবে না ওই ইক থেকে। এছাড়া দেখুন, কিডনির অসুখ না করার মানে কিডনির অসুখ মানে আটকানোর জন্য যে হেলদি ডায়েট, জাঙ্ক ফুড কম খাবেন, সিগারেট খাবেন না পারতপক্ষে, অ্যালকোহল খুব লিমিটেড। আমরা হার্টের রোগের জন্য যে যে জিনিসগুলো করতে বলবো, লিভারের জন্য যেগুলো করতে বলবো, কিডনির জন্য একই জিনিস করতে বলবো। মোটা আলাদা করে কিডনির জন্য যে সাংঘাতিক কিছু নিয়ম মেনে চলতে হবে টু কিপ কিডনিজ ওয়েল, হ্যাঁ, কিডনি স্টোন প্রিভেনশনের জন্য জল খাওয়া উচিত, সেটা অন্য আলোচনা। কম জল খেলে ইউটিআই বা রিকারেন্স অফ কিডনি স্টোনস হতে পারে, বাট দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু অলটুগেদার।
আচ্ছা, আমাদের প্রশ্নগুলো তো শুনলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে এত গুছিয়ে বলার জন্য। এবার আমাদের দর্শকদের আপনার জন্য কিছু প্রশ্ন আছে, আমি দেখে নেব প্রথম প্রশ্ন কি রয়েছে। আমার নাম সুব্রত ঘোষাল। অতিরিক্ত জল খেলে কি কিডনি ড্যামেজ হয়? না, অতিরিক্ত জল খেলে কিডনি ড্যামেজ হয় না, তবে প্রয়োজনের থেকে বেশি জল খাওয়ার কোনো দরকার নেই, স্পেশালি বয়স্ক লোকেদের খেলে, তাহলে হাইপোনাট্রিমিয়া হয়, অনেক সময় নুন ধুয়ে যায় পেচ্ছাপ দিয়ে, ইউরিন দিয়ে। সেই জন্য হাইপোনাট্রিমিয়া হওয়ার চান্স বয়স্ক লোকেদের ক্ষেত্রে খুব বেশি থাকে যদি প্রচুর বেশি জল খাই আমি। তেষ্টা পেলে জল খাবেন, গরমকালে প্রয়োজনের থেকে একটু বেশি খেলেন, তাতে অসুবিধা কিছু নেই। তেষ্টা না পেলেও হাইড্রেটেড রাখুন নিজেকে, এই প্রচন্ড গরমে তো সেটা আরো বেশি করে বলবো। আলাদা করে কিডনি প্রচন্ড যে জল খেলে কিডনি ঠিক থাকবে আর আপনার ডায়াবেটিস বা হাইপারটেনশন থাকলে, যেগুলো নিয়ে এতক্ষণ কথা বললাম, সেগুলোকে কন্ট্রোলে না রাখলে শুধু জল খেয়ে গেলে থাকবে, এটা ইজ কমপ্লিটলি আ মিথ। এরকম কোনো ব্যাপার নয়। জল খান, পরিমাণ মতো খান, সুস্থ থাকুন, ব্যাস এই পর্যন্ত। এবার দেখে নেব দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে। নমস্কার, আমার নাম সুকান্ত মিস্ত্রি। ইউরিন হতে গিয়ে জ্বালা করার মানেই কি কিডনির সমস্যা? ইউরিন হতে গিয়ে জ্বালা করা অনেক কারণে হতে পারে, তার মধ্যে প্রধান হচ্ছে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। অনেক সময়তে দেখা যায় জ্বালার সঙ্গে সঙ্গে পেছন দিকে একটা কিডনি যেখানে অবস্থিত সেখানে একটা ব্যথা অবধি হয়। সেটা সাধারণত মাসকুলোস্কেলেটাল কজ আমরা বলি, যেটা হয়তো মাসল পেন। কিন্তু যদি দেখা যায় যে সেই মাসল পেনের মতন ব্যথাটা উইথ একটা বার্নিং সেন্সেশন অফ মিক্সচুরেশন আছে, অর্থাৎ কিনা জ্বালা করছে ইউরিনেশনের সময়, তাহলে ধরতে হবে যে এটা একটা ইনফেকশন অফ দ্য কিডনি বা পাইলোনেফ্রাইটিস হতে পারে। দ্যাট ইজ আ পসিবিলিটি। এটার জন্য যেটা মূলত দরকার, ইউরিন পরীক্ষা করে দেখা দরকার। কিন্তু প্রথমেই জ্বালা করছে মানে কিডনি ড্যামেজ হয়েছে এরকম কোনো ব্যাপার নয়। ইটস আ ট্র্যাক ইনফেকশন, ক্যান বি ট্রিটেড উইথ অ্যান্টিবায়োটিক্স, ডাক্তারের কাছে যাওয়া উচিত। মূলত যদি কারোর বারবার দেখা যায় যে কিডনি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হচ্ছে, তখন কিডনি সম্বন্ধে একটু সাবধান হতে হবে, কারণ তার বারবার যখন হচ্ছে সেখান থেকে কিন্তু তার কিডনি ড্যামেজ হতে পারে, রেকারেন্স অফ ইউটিআই যদি হয়। আদারওয়াইজ পেচ্ছাপে আপনার জ্বালা করছে মানেই আপনার কিডনির অসুখ করেছে, এটা নয়। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু আপনাকে। আশা করি দর্শকরাও আপনারা আপনাদের কিডনির সমস্যা সংক্রান্ত যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর পেয়ে গেছেন। তাও কেমন লাগলো আমাদের এপিসোডটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর এরকম আরো অনেক হেলথ কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে 6টায় চোখ রাখতে হবে জিও বাংলা পর্দায়।